সেখানে প্রবেশ করতে পারে না। হিন্দু ধর্ম যদি মানেন, গোটা হিন্দু ধর্মের কফিনে পেরেক পুচ্ছে বিজেপি। যারা হিন্দু ধর্ম মানতেন তারা কফিনে পেরেক পুচ্ছে। আরেকটা প্রশ্ন, এখানে অনেক মা বোন দিদিরা আছেন, বলুন তো এত বড় রাম মন্দিরে সীতার কেন জায়গা হলো না? রাম সীতা রাম সীতা রাম সীতা পড়তে পড়তে বড় হয়েছি তো। এই প্রশ্নটা বিজেপি করা হতে বিজেপি কি উত্তর দিলেন? বিজেপি বললেন ওটা 5 বছরের মূর্তি করা হয়েছে। আরে যতটুকু রামায়ণ পড়েছি, রামের তো ধনুর বিদ্যাটা 5 বছরে শুরু হয়নি, হয়েছে 5 বছর বয়সে। তাহলে রামের যে মূর্তি বসানো হয়েছে তার হাতে তীর ধনুক ধরিয়ে দেওয়া হয়েছে কেন? আসলে তীর ধনুকটা ধরিয়ে দিয়ে বিরোধীদের বার্তা দিতে চাইছে, তোমাদের বিরুদ্ধে আমরা যুদ্ধের জন্য তৈরি হচ্ছি। ওটা রামলালার নাম করে মূর্তি হচ্ছে, মনে রাখবেন প্রতি জায়গায় হিন্দু ধর্মের সর্বনাশ ওরা করছে, আর ওখানে মোদি যা করছে এখানে দিদি। কারণ বিজেপি তৃণমূলের ঝান্ডাটা একই শিল্পীর আঁকা, এটা জানেন তো সবাই। যিনি বিজেপির ঝান্ডা এঁকেছেন, ডিজাইনটা তৈরি করেছেন নাগপুরে বসে, সেই নাগপুরে বসে একই শিল্পী জোড়া ফুলের ঝান্ডাটা বানিয়েছেন। উনি যখন রাম মন্দিরের ঘোষণা করলেন তখন উনি বললেন আমি জগন্নাথ দেবের মন্দির করব। আরে দিদি, তুমি একটা হাসপাতাল করো না, তুমি একটা ইউনিভার্সিটি করো না, তুমি একটা কলেজ করো না। তোমার জমানায় 8000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। আমরা ছাত্র যুব আন্দোলনেই অবিভক্ত মেদিনীপুর জেলায় যখন করি, একটার পর একটা গ্রামে প্রাইমারি স্কুল চাই, প্রাইমারি স্কুল চাই, প্রাইমারি স্কুল চাই। আমাদের নেতাদের, আমাদের মন্ত্রীদের আমরা হাড় ঝালাপালা করে দিতাম, ঝালাপালা করে দিতাম। আর আজকে 8000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেল। আগামী 2 তারিখের মাধ্যমিকের ফল, কষ্ট কোথায় বলুন দেখি? 2 তারিখে মাধ্যমিকের ফল, 4 লাখ মাধ্যমিক পরীক্ষার্থী। বামফ্রন্ট নামের একটা সরকার ছিল 34 বছর, আমরা কাউকে রাজা করে দিতে পারিনি। মাইলো ভুট্টা বাজরা লঙ্গরখানা এই মেদিনীপুর জেলা থেকে, বাঁকুড়া থেকে, পুরুলিয়া থেকে গরিব মানুষরা কলকাতার রাস্তায় ভিক্ষে করতে যেতেন, মা গো একটু ফ্যান দিবি, একটা রুটি দিবি। আমরা বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পরে কাউকে বাচ্চা কোলে নিয়ে কলকাতার রাস্তায় যেতে হয়নি, ভিক্ষা করতে হয়নি। আমরা দুবেলা দুমুঠো পেট ভরে খাবারের ব্যবস্থা করেছি, লজ্জা নিবারণের কাপড়ের ব্যবস্থা করেছি। আমরা 12 ক্লাস পর্যন্ত বিনা পয়সায় পড়ার ব্যবস্থা করেছি, 5 ক্লাস পর্যন্ত বিনা পয়সায় বইয়ের ব্যবস্থা করেছি। আমরা পঞ্চায়েত, এই পঞ্চায়েত আমরা বামফ্রন্ট ক্ষমতায় আসার 1 বছরের মধ্যে জ্যোতি বসু বললেন গ্রামে গ্রামে রাইটাস হবে। আমরা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিশ্বাস করুন আপনারা যারা ভগবানকে ডাকেন আমার আপত্তি নেই। আমার কাছে সবচেয়ে বড় ভগবান হচ্ছে আমার বাবা মা। আমার বাবা মা যদি আমাকে এই মাটিতে ভূমিষ্ঠ না করতেন, আমি আপনাদের কাছে এসে এতক্ষণ বক্তৃতা করতে পারতাম না, কথা বলতে পারতাম না। তাই আমার কাছে সবচেয়ে বড় ভগবান আমার বাবা মা। তাই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল থাকুন, বিজেপি থাকুন, সিপিএম থাকুন, কংগ্রেস থাকুন, যেই থাকুন না কেন, পঞ্চায়েত সদস্যরা, প্রধানরা, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষরা যখন যে পঞ্চায়েত অফিসে প্রবেশ করবেন, তখন সেই পঞ্চায়েত অফিসে প্রবেশ করবার সময় পঞ্চায়েতের জন্মদাতা বাবাকে একটু প্রবেশ স্মরণ করবেন। বাবাকে, বামফ্রন্ট, বামফ্রন্ট, জ্যোতি বসু, জ্যোতি বসু, বামফ্রন্ট, বামফ্রন্ট। ওই বামফ্রন্ট না থাকলে আপনি ওই প্রধানের চেয়ারটায় বসতে পারতেন না। বামফ্রন্ট না থাকলে আপনি সভাধিপতির চেয়ারে বসতে পারতেন না। বামফ্রন্ট না থাকলে আপনার বউয়ের নাম দেওয়ালে লেখা হতো না গ্রাম পঞ্চায়েতে শ্যামলী প্রধানকে। কারণ নাম মিলে গেলে বলবেন, রাগ করবেন না, জোড়া ফুল চিহ্নে ভোট দিন, পদ্ম ফুল চিহ্নে ভোট দিন। এটা বামফ্রন্ট, বামফ্রন্ট। হাজার হাজার এই পঞ্চায়েত ব্যবস্থা, পৌরসভার পুনর্জাগরণ, পঞ্চায়েতের হাতে টাকা, গ্রামগঞ্জের বিকেন্দ্রীভূত ক্ষমতা আমরা করেছি। বলুন আপনারা, ধান উৎপাদনে, কৃষিতে, ক্ষুদ্র সেচে, নারী শিক্ষায়, মৎস্য চাষে, বনসৃজনে আমরা 1 নম্বর জায়গা দখল করেছি। তৃণমূল নেতাদের সঙ্গে যখন টেলিভিশনের চর্চায় বসি, এমনি তো মুখোমুখি তো বাজারে দেখা টেকা হয় না, ঝগড়াঝাটি করা যায় না। একদিন আমি এরকম একটা টেলিভিশনের প্যানেলে আছি, আলোচনা প্রায় শেষ, তখন অ্যাঙ্কার সুমন বলছে 30 সেকেন্ড করে সবার সময়। তখন ওই তৃণমূলের একজন মহিলা মন্ত্রী কাঁথিতে না কোথায় দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন, দমদমে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন, কাঁথিতে দাঁড়িয়ে জিতে গেলেন, দিয়ে মন্ত্রী টন্ত্রী হলেন। তিনি এসেছেন, অন্যান্যরা এসেছেন, সবাই দেখি আমাকে আক্রমণ করছে, আপনারা বামফ্রন্ট কিছু করেননি। ওই মহিলা বলছে এই যে তাপস বাবুরা, উনারা সিপিএম এর সময় উনারা কিছু করেননি।
আমার জন্য 30 সেকেন্ড সময়, আমি সুমনকে বলছি আমার 30 সেকেন্ড লাগবে না, আমি তার আগেই শেষ করে দিতে পারবো। ওই দিদিকে বলে দিন আমরা 34 বছরে কিছু করতে পারি আর না পারি, অন্তত 34 বছরে কোনো মন্ত্রী নেতাকে চুরির দায়ে জেলে তো যেতে হয়নি। আর আজকে তৃণমূল কংগ্রেস জন্মানোর পর থেকে 11তে সরকার এসেছে, 11 ডিসেম্বরেই প্রথম ক্যাবিনেট মন্ত্রীর জেল যাত্রা। নামটা মনে আছে? ঠিক আছে, চারিদিকে মন্দির টন্দির আছে, আমি ওইসবের চোরগুলোর নাম বলবো না। জেলে চলে গেলেন, 4 বছর পরে যখন জেল থেকে বেরোলেন, ওরে বাবারে, আলিপুর সেন্ট্রাল জেলের সামনে বৌমা চলে গেছে, ছেলে চলে গেছে, নাতি চলে গেছে, সাঙ্গ পাঙ্গ চলে গেছে, বাজি ফোটানো হচ্ছে, আবির ওড়ানো হচ্ছে, পুজোর আগে আগেটাই বেল হয়েছে, টেলিভিশনে ব্রেকিং নিউজ, পুজোর আগে মিত্র মহাশয় বাড়ি ফিরবেন। ওই যে নামটা বললাম না, টাইটেলটা বললাম, বুঝে নেবেন নিশ্চয়ই। এবারে বাড়ি ফিরবেন, এবারে বৌমা এসে নাতিকে শ্বশুরের কোলে দিলেন, শ্বশুর সামনের সিটে বসছেন, বসে নাতিকে নিয়ে এরকম নাচানো শুরু করছেন। বাড়ি যাবেন, দুর্গা পূজায় বাড়িতে কাটাবেন। এমন সময় কালো কোট পরে ওনার আইনজীবী এসে বলছে, স্যার স্যার বাড়ি তো যাওয়া যাবে না, এই জেলখানার 500 মিটারের মধ্যে আপনাকে থাকতে হবে, বাড়ি আপনি যেতে হবে। হ্যাঁ, বাচ্চাটাকে প্রায় ছুঁড়ে ফেলার মতো, সেই দেবতার গ্রাসের বাচ্চাটাকে ছুঁড়ে ফেলার মতো বাচ্চা বলে, হ্যাঁ স্যার এই আলিপুরের চারধারে। তখন আমার মনে পড়ে গেল, আমি গ্রামের ছেলে তো, ওই গরুকে ঘাস খেতে বাঁধার জন্য একটা খুঁটিতে দড়ি দিয়ে বাঁধা হয় না, ওই দেখা এমন ভাবে মেপে বাঁধা হয়, গরু গোল গোল করে ঘুরে ঘাসটা খাবে, গোল গোল করে ঘোষ খাবে, কিন্তু ধানের খেতে মুখ দিতে পারবে না, মুখটা দিতে পারবে না। কোর্ট এরকম অর্ডার দিয়েছে, উনি হচ্ছেন ওই সেন্ট্রাল জেলের চারধারে 500 মিটারের মধ্যে গোল গোল করে ঘুরবেন, কিন্তু বাড়ি যাওয়া যাবে না। একের পর এক মন্ত্রী জেলে যেতে শুরু করলেন, একের পর এক মন্ত্রী। সিনেমা হল গুলো এখন ফাঁকা যাচ্ছে। আমরা যখন কলেজে পড়তাম, 2-1টা ক্লাস ফাঁকি দিয়ে সিনেমা দেখতে যেতাম, মাঝে মাঝে বন্ধু বান্ধবদের নিয়ে সিনেমা দেখে ফেরার যাওয়ার হলে যাওয়ার পরে মন খারাপ হয়ে যেত। কেন মন খারাপ হতো? সিনেমা হলের সামনে আমরা যখন কলেজে পড়তাম, যাওয়ার পরে কেন মন খারাপ হয়ে যেত? একটা ছোট্ট বোর্ড দেখার পরে মন খারাপ হয়ে যেত। কি বোর্ড? হ্যাঁ, এই যে বলছি না, জানেন সব, জোরে বলেন না, আপনাদের কাছে তো মাইক নেই, আমার কাছে মাইক আছে, জোরে বলতে হবে হাউসফুল। না, হাউসফুল, তাই তো বললেন, ঠিকই বলছেন, একবারে 10-এ 10, 10-এ 10। আমাদের সময় সিনেমা হলে হাউসফুল বোর্ড ঝুলতো। তৃণমূলের জমানায় দমদমে যান, আলিপুরে যান, মেদিনীপুরে যান, বহরমপুরে যান, শিলিগুড়িতে যান, সমস্ত জেলখানার সামনে ঝুলছে হাউসফুল। তাই মমতা ব্যানার্জি যেদিন হুগলির মিটিং এর সিদ্ধান্ত গ্রহণ করেন যে আমি 7টা নতুন জেলা করব, তখন পশ্চিম মেদিনীপুর 3বার ভাগ হয়ে গেছে, 2বার ঝাড়গ্রাম হয়ে গেছে, তারপরে বলছেন 7টা। তো আমি সেদিন বলেছিলাম, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বড় ভুল সিদ্ধান্ত নিলেন। সেদিনও তৃণমূলের একজন আমার কথা শুনে খেপে গিয়েছিল, আমার দিদি কি ভুল সিদ্ধান্ত নিয়েছে। আমি বললাম, আমার কথাটা শোনো, আমার কথা শোনার পরে তোমার ভালো লাগবে। তোমার দিদি আজকে হুগলিতে সিদ্ধান্ত নিল নতুন 7টা জেলা বেড়াবেন। আরে ভাই, এখন ডিমান্ড জেল বাড়ানোর, জেলা বাড়ানোর নয়। 7টা জেলার বদলে 7টা নতুন জেল করো, তৃণমূলের কাজে লাগবে, ভুবনেশ্বর বা তিহার জেলে যেতে হবে না। মনে রাখবেন, এই সরকার আসার পরে সারদা নারদা কে সাধু, কাকে দেখেননি আপনারা? বান্ডিল বান্ডিল টাকা তোয়ালা জড়িয়ে, কাগজ জড়িয়ে নেওয়া হচ্ছে, লুঙ্গি পরে, স্যান্ডো গেঞ্জি পরে। ওরে বাবা, একজন তৃণমূল নেতাকে দেখছি আন্ডারপ্যান্ট পরে খালি গায়ে টাকার বান্ডিল গুলো নিয়ে নিচ্ছে। আপনারাও দেখেছেন, আমিও দেখেছি, আমার ফোনে সেভ করে রেখেছি। কি নিচ্ছে তো? আরে বাবা, আমাদের বাড়িতে লোকজন এলে, ভাই একটু বসো, জামাটা অন্তত চট করে বোতাম উল্টা পাল্টা লাগিয়ে নিচে গিয়ে বসি, খালি গায়ে টাকার বান্ডিল গুলো নিয়ে নিচ্ছে, খালি গায়ে। ভাই হয়ে গেছে, গরুর দাম ডবল হয়ে গেছে, ভালো কেন? গরুর দাম ডবল হলো কেন? বাড়িতে নিচে দাঁড়িয়ে যাবেন, আবার দোতলায় উঠে আরেক ধাপ দাঁড়াবেন, শো করে চলে যাবেন। কোথা থেকে হয়? শপিং মল, ভারতবর্ষের সব রেল স্টেশনে ওইরকম একটা সিঁড়ি করতে পারেনি, সরকার পাচ্ছে না। ওইরকম সিঁড়ি নেই, আমরা 34 বছরে ওই সিঁড়ি দিয়ে খরচা করিনি। আর লিফট আছে 2খানা, ডিজিটাল লিফট, ভেতরে ঢুকে গেলে গান বাজবে, গান বাজতে বাজতে